জানা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আইনি জটিলতায় পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ বন্ধ, নির্ধারিত সময়ে শেষ হবে না প্রকল্প, আশঙ্কা সংশ্লিষ্টদের। চাঁপাইনবাবগঞ্জ সদরে হাতের টানেই উঠে আসছে চকঝগড়ু নাক্কাটিতলা শহর সড়কের পিচ কার্পেটিং নিম্নমানের কাজে এলাকাবাসীর ক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। মামলাসহ নানা আইনি জটিলতায় অবশেষে বন্ধ হয়ে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ। প্রায় ১,৫০০ কোটি টাকার এ প্রকল্পের সবচেয়ে বেশি টাকা বরাদ্দ রয়েছে শহরের ৫ কিলোমিটারের জন্য। কাজ বন্ধ থাকায় প্রকল্প ব্যয় বাড়ার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ হবে না বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। মাত্র ৩ মাসের ব্যবধানে আবারও বন্ধ হয়ে গেল পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরের ৫ কিলোমিটার অংশের কাজ। প্রভাবশালীদের একের পর এক মামলাসহ নানা আইনি জটিলতায় সচল রাখা সম্ভব হয়নি এ কাজ। পূর্বের সেই একটা তালবাহানা একটা বাজেট লোপাট করার একটা বিষয়টা চলে আসতেছে আর কি। কাজ বন্ধ থাকায় ফের বেদখল হয়ে যাচ্ছে ইছামতি নদীর উদ্ধার করা অনেক সম্পত্তি। আবারও সেখানে গড়ে উঠছে বসতি, চলছে আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড। নদী কাটা করতেছে, কিন্তু নদী কাটা হয় না এ পর্যন্ত। কেন কাটা হয় না এটা আমাদের জানার অধিকার আছে এবং আমরা জানতে চাই। যেসব স্থানে খনন করা হয়েছিল সেগুলো আবার শুকিয়ে যাচ্ছে। অনেক স্থানই কচুরিপানায় আচ্ছাদিত হয়ে পড়েছে। আইনি জটিলতায় পুনরুদ্ধার প্রকল্পের কাজ এখনো শুরু করাই সম্ভব হয়নি মধ্য শহরে। জীর্ণ শীর্ণ মৃত নদীটি পরিণত হয়েছে আবর্জনা ফেলার স্থানে। বহাল তবিয়তে টিকে আছে ইছামতির দুপারের বড় বড় স্থাপনা। আমাদের ইছামতি এটা আমরা পুনর্খনন চাই। নদী খননের কাজ থেমে থেমে করার কারণে আবার মনে করেন যে দখলে চলে আসতেছে। অত্যন্ত হতাশ যে অনেকেই বলা বলি করছেন যে ইছামতি নদীর কাজ আর আদৌ হবে কিনা। সরকারি আইনজীবী ও ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতারা এ সংকটের জন্য দায়ী করলেন পানি উন্নয়ন বোর্ডকেই। এইগুলো আমরা নাটক দেখব না। আমরা আগামীতে জোরে সরে পাবনাবাসীকে একত্রিত করে এই প্রশাসনের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং যা করা লাগে আমরা করব। পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে এটা নকশা, এটা সমস্ত কিছু খনন কার্য পরিচালনা করার জন্য যা করার দরকার অফিসিয়ালি সবই যুদ্ধরা ওনারা করতেন। ওনারা সবাইকে মূলাজলায় দিয়ে দেখছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী। এইখানে আমরা খুবই আন্তরিক। এই মামলাগুলোর যে নিষেধাজ্ঞা আছে এটা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে আমাদের এই কাজটা করতে আরও বেগবান হবে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ১,৫৫৪ কোটি টাকার এ প্রকল্প শেষ করার মেয়াদ ধরা হয়েছে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত। তবে শহরাংশের কাজ ব্যাহত হয় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে না বলেই ধারণা করছে সংশ্লিষ্ট দপ্তর। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। হাত দিলেই সহজে উঠে আসছে কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তার পিচ কার্পেটিং। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকঝগড়ু থেকে নাক্কাটিতলা পর্যন্ত সড়ক সংস্কারে এমন নিম্নমানের কাজে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের জেলা রিপোর্টার ডাব্লু কুমার ঘোষের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। আলতো হাতের টানেই উঠে আসছে রাস্তার পিচের স্তর। কোটি টাকা খরচে সংস্কার করা চাঁপাইনবাবগঞ্জ সদরে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়ু থেকে শিবগঞ্জের নাক্কাটিতলা পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কের চিত্র এমনই। সংস্কার কাজ শেষ হওয়ার ৫ দিন না পেরোতেই জমাট না বাঁধায় হাত দিলেই উঠে যাচ্ছে পিচ।
স্থানীয়দের অভিযোগ, বৃষ্টিতে প্রাইম কোট ধুয়ে গেলেও ট্যাগ কোট না দিয়ে ধুলোবালির ওপর পিচ কার্পেটিং করা হয়। পাথরে ভিটামিন কম, এমনকি বেড তৈরিতেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। এসব অনিয়মের কথা বললে জনপ্রতিনিধি ও ঠিকাদারের লোকজন হুমকি দেন বলেও জানান তারা। পাথরের ভিতরে কোনো আপনার দেয়নি, একেবারে পিচ ভালোভাবে দেয়নি। এই যে দেখেন ভাঙছি, আপনার জিনিসটা ঝুরঝুরা লিয়া সুন্দর ভেঙে গেছে। কন্ট্রাক্টরকে বলেছে যেগুলো টাকা ডোবা হয়ে আছে, পানি ধরে গেছে, এগুলো তো খোয়া দেন, কইছে না আমরা দিব না। পিচ করার আগে যে একটা কার্পেটিং করার আগে যে ঝাড়ু দিতে হয়, পরিষ্কার করতে হয়, এটা করে নাই। ঠিকাদারের লোককে যদি আমরা বলতে যাই, হুমকি দেয়, কইছে তোমাকে উঠিয়ে নিয়ে যাবো, এখান ওখান করতে চাই। অবশেষে নিম্নমানের কাজের প্রতিবাদে 200 মিটার কাজ বাকি থাকতেই বাধা দেন ক্ষুব্ধ গ্রামবাসী। পালিয়ে যান শ্রমিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন। ইঞ্জিনিয়ারও অবশ্যই জড়িত আছে, তারা তো দেখতে এসেছিল, কার্পেটিং যখন করতে লাগে তারা দেখতে এসেছিল, তারা তো কোনো কিছু মানে বাধাবুদ্ধি দেয়নি। ইঞ্জিনিয়াররা তদারকি করেনি, ঠিকাদাররা সুযোগ দিয়েছে আর কি, এই জন্য রাস্তাটা অনিয়মভাবে কাজটা হলো আর কি। অভিযোগ অস্বীকার করে ঠিকাদার বলেন, সব নিয়ম মেনেই কাজ হয়েছে, তবে রানিং কাজে কিছু ত্রুটি থাকতে পারে। এলাকাবাসী যে সব কথাকালা বলছে এবং যেসব কার্যক্রম করছে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং ভিত্তিহীন। আমার কাজের ব্যাপারে 100% আমি গ্যারেন্টি, এবং আমার কাজ রীতিমতন ইঞ্জিনিয়াররা দেখে নিচ্ছে, বুঝে নিচ্ছে। আমি তো এলাকার লোককে সবাইকে বুঝিয়ে দিতে পারবো না। আপনারা যদি মনে করেন যে কাজের ত্রুটি আছে, আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে ল্যাব দিয়ে আপনারা পরীক্ষা করতে পারেন। আমার যদি অপরাধ থাকে আমি অপরাধ মাথা পেতে দেবো। এলজিইডির প্রকৌশলীরা দাবি করেন, পরীক্ষা নিরীক্ষায় কোনো অনিয়ম মেলেনি, তবে স্থানীয়দের অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা। অভিযোগ পাওয়ার পরে আমরা সাইট ভিজিট করি এবং স্থানীয় লোকজন যারা আছেন, যাদের অভিযোগ আছে, তাদের সাথে আমরা বসি। চলমান কাজে যেহেতু হাতের কাজ, সেইখানে কিছু ত্রুটি থাকতে পারে। আমরা তো যেগুলো আমাদের যে টেকনিক্যাল স্পেসিফিকেশন, সেগুলোতে আমরা ঠিকঠাক পেয়েছি। আমরা পুনরায় আবার রাস্তাটাই তদন্ত করে যদি কোনো কাজের যদি স্পেসিফিকেশন অনুযায়ী হয়, তাহলে আমরা সেই অনুযায়ী কাজের বিল প্রদান করা হবে। এরপরেও যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আবার এটা পুনরায় ভিজিট করবেন, তারা যদি কোনো থাকে আর কি, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়া হবে। 2.5 কিলোমিটার এই সড়ক সংস্কারে ব্যয় ধরা হয়েছে 1,05,52,000 টাকা। এরই মধ্যে বিলের 50% টাকা উত্তোলন করেছেন ঠিকাদার। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টার স্বাক্ষরে জুলাই সনদের আইনি ভিত্তির আদেশ জারি ও সনদকে মজবুত করতে গণভোটের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে ভোটাররা গোলমাল পাকিয়ে ফেলবেন। বেশিরভাগ সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের কর্মীর ভূমিকায় আছে অভিযোগ করে প্রশাসনকে ঢেলে সাজানোর দাবি করেন রফিকুল ইসলাম খান। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আমরা বলেছি। আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। 22 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। প্রজনন মৌসুমে মাছ না ধরায় নদী ও সাগরে এবার পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের। এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকটি এলাকার জেলেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রজনন মৌসুম সফল করতে গেল 4 অক্টোবর থেকে অভয়াশ্রম নদী ও সাগরে মাছ ধরার ওপর 22 দিনের নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে, তাই জেলেরা মাছ ধরতে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরকারের নিষেধাজ্ঞা মেনে অন্যান্য এলাকার মতো নোয়াখালীর হাতে উপজেলার জেলেরা ইলিশ আহরণে নদী কিংবা সাগরে যাননি, কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী বেশিরভাগ জেলে পাননি কোনো সহায়তা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ ধরে ধার দেনা পরিশোধের আশা জেলেদের। অভিযানের পরে যদি জেলেরা কিছু মাছ পায়, অন্তত তারা তাদের যে অতীতে যে লসটা ছিল, ওই লসটা অন্তত পোষায় উঠতে পারবে। এদিকে আগামীতে আরো জেলেকে নিবন্ধনের আওতায় এনে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। প্রতিটি ইউনিয়নে জেলেদেরকে যাচাই করে সঠিক তালিকা তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা মৃত প্রবাসী যারা চলে গেছে তারা এই পেশায় নাই, এই ধরনের প্রায় 2000 জেলে আমরা বাদ দিয়েছি। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন পটুয়াখালীর অনেক জেলেও। তবে এখন তারা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শেষ সময় এসে নৌকা, জাল, ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা যারা জাইলে আছি পেশাগতভাবে, এই আমাকে যেন 8 মাস সম্পূর্ণ যেন এই চালগুলো দেওয়া হয়, নাহলে তো আমাকে সংসার চলে না। ইলিশের প্রজনন মৌসুম সফল হয়েছে জানিয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার দাবি,
এবার জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে। এই সময় সরকার কর্তৃক যে জেলেদের জন্য যে ভিজিএফ কার্যক্রম ছিল সেটা আমরা যথেষ্ট সার্থকতার সাথে যথাসময়ে সম্পন্ন করেছি। এদিকে ভোলার ৬৮,০০০ নিবন্ধিত জেলে সরকারি সহায়তা পেলেও অনিবন্ধিত প্রায় ১ লাখ জেলে পাননি কোনো সহায়তা। তবুও ইলিশ ধরতে যাওয়ার খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে জেলেপল্লীগুলোতে। নামও আল্লাহ যদি পরিস্থিতি ভালো হয়, আল্লাহ যদি দেয় তবে মোটামুটি দেনা দেওয়ার সম্ভাবনা আছে। ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে ইলিশের উৎপাদন বেড়েছে জানিয়ে এবার লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় মৎস্য অধিদপ্তরের। যেহেতু আমরা আমার ইলিশ রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। নদী কিংবা সাগরে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেওয়ার আগে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জেলে পরিবারগুলোর। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা নিয়ে আরও তথ্য জানিয়েছেন বরগুনা, পটুয়াখালী ও রাজবাড়ীর সহকর্মীরা। গত ২২ দিনের টানা অবরোধ শেষে জেলেদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর মাত্র ৬-৭ ঘন্টা পরেই তারা কিন্তু সমুদ্রে মাছ শিকারের জন্য রওনা দিবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে ট্রলার সাজানো রয়েছে, কেউ কেউ অপেক্ষার প্রহর গুনছেন। এখানকার জেলেদের কিন্তু একটা অভিযোগ রয়েছে যে গত ২২ দিনে যে প্রণোদনার চাল পাওয়ার কথা ছিল সেটি কিন্তু এই জেলার প্রায় ১০,০০০ জেলে সেই চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। গত ২২ দিনের তারা অভিযানে ৪,০৯,০০০ মিটার জাল জব্দ করেছে এবং ২৭৬ কেজি ইলিশ মাছ তারা জব্দ করতে পেরেছে। এসব জাল জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ইলিশ মাছ কিন্তু বিভিন্ন যে এতিমখানা রয়েছে এবং গরিব অসহায় মানুষ রয়েছে তাদের মাঝে বিতরণ করা হয়েছে। তবে এই যে ২২ দিনের যে অবরোধ নদীতে চলছিল, এর ফলে কিন্তু মা ইলিশ ডিম ছাড়তে পেরেছে এবং এই অভিযানটি সফল হয়েছে। কিন্তু মৎস্য বিভাগের তেমন একটা জোরালো ভূমিকা কিন্তু আমরা দেখতে পাইনি। এই জোরালো ভূমিকা না থাকার কারণে এবং মৎস্য বিভাগের লোকবলের অভাবের কারণে কিন্তু এই ঢিলে ঢালা অবস্থায় ছিল, যে কারণে কিন্তু এবছর এই ২২ দিনের কর্মসূচিতে ১৭১ জনকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়েছে এবং ২২ জনের নামে মামলা করা হয়েছে। সেখান থেকে কিন্তু ৬ কোটি টাকার জাল, নিষিদ্ধ কারেন্ট জাল, সেগুলো ধরে সেগুলো জব্দ করে সেগুলো পোড়ানো হয়েছে এবং বেশ কিছু ইলিশ মাছ কিন্তু সাধারণ মানুষ, এতিমখানা, মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় গেল ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন নদী ও সাগর মোহনায় অভিযান চালিয়ে ১০২ জেলেকে আটক ও অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। নোয়াখালীর হাতিয়ার, মেঘনা নদী ও বঙ্গোপসাগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৪টি ট্রলার ও ১৫ মণ ইলিশ সহ ৫০ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পটুয়াখালীর আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় অভিযান চালিয়ে ৮,৫০০ মিটার জাল ও ২ মণ ইলিশ সহ ২৬ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। শরীয়তপুরে পদ্মার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে আটক ১৯ জেলের মধ্যে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৩৮,৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। রাজবাড়ী সদরে পদ্মায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে মুন্সিগঞ্জের ৬টি গোডাউন ও ৬টি জাল তৈরির কারখানা থেকে ১৭,৯০,০০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে মূল বাজেটের ৪ থেকে ৫% টাকা শিক্ষা খাতে খরচ করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা ৩১ দফার আলোকে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী এবং প্রশ্ন উত্তর অনুষ্ঠানে একথা জানান তিনি। ভালো করে আমাদের ট্রেনিং দিতে হবে যাতে করে ওনারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে ভালোভাবে ওনারা শিক্ষাতে পড়াতে পারেন। এটা গেল প্রথম বিষয়। আমরা এরই ভিতরে পড়েছি যে আমাদের বাজেটের একটা বড় অংশ, অন্তত ৪ থেকে ৫% মিনিমাম আমরা অংশ, এখন বোধহয় 1.2% আছে টোটাল বাজেটের, এটাকে বাড়িয়ে আমরা শিক্ষাতে এটা ডাইভার্ট করতে চাই বড় বাজেট। কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব ডক্টর এ.কে.এম. জাহাঙ্গীরের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লার মনোহরগঞ্জের ঝলম এলাকায় লিফলেট বিতরণের সময় ডক্টর জাহাঙ্গীর বলেন, ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ।
এদিকে সকালে ময়মনসিংহের গৌরীপুরে ৩১ দফা নিয়ে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। অন্যদিকে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদি। নৌপথে মিয়ানমারে পাচারকালে নোয়াখালীর সুবর্ণচর থেকে প্রায় ৪০০ বস্তা ইউরিয়া জব্দ করে প্রশাসনের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। দুপুরে এ তথ্য জানিয়ে সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনা রশিদ বলেন, জব্দ ইউরিয়া সার পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এনে ট্রলারে একত্রিত করা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সারগুলো জব্দ করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ৭টি মহিষ জব্দ করেছে বিজিবি। যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে ১৪০ কোটি টাকা ব্যয়ে ৬টি নদীর ৮.৮ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে ভিডিও কলে কাজের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক BM আব্দুল মোমিন। উপদেষ্টা বলেন, সরকার ভবদহ অঞ্চলের মানুষের জলাবদ্ধতার দুঃখ দূর করার চেষ্টা করছে, কিন্তু এই সংকটটি অনেক গভীর, তাই কয়েকটি সমন্বিত প্রকল্পের মাধ্যমে এর সমাধান খোঁজার চেষ্টা করা হচ্ছে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পাঠদান চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। জরাজীর্ণ ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা ও দেয়ালে দেখা দিয়েছে বড় বড় ফাটল। যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শেরপুর রিপোর্টার আবুল হাশিমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের শ্রীবর্দীর রানীশিমুল ইউনিয়নে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় বালিজুড়ি উচ্চ বিদ্যালয়। ১৯৯৯ সালে এর ৩তলা ভবন নির্মাণ করা হলেও কয়েক বছরের মাথায় এটি ব্যবহার অনুপযোগী হতে থাকে। বর্তমানে এর অবস্থা খুবই খারাপ। বর্ষাকালে ছাদ চুয়ে পানি পড়ে ভিজে যায় বই, খসে পড়ে পলেস্তরা। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই এই ভবনে চলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া। এতে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। যখন তখন ভেঙে পড়ার সম্ভাবনা আছে, পানির জন্য আমরা ঠিক মতো ক্লাস নিতে পারি না। তার জন্য আমাদের অভিভাবকরা আমাদের স্কুলে আসতে নিষেধ করে, তাও আমরা পড়ার জন্য স্কুলে আসি। সরকারের কাছে বিভিন্ন আবেদন জানাচ্ছি, যেমন নতুন একটি স্কুল ভবন করে দেন। ছেলেমেয়েরা স্কুলে আসতে চায় না, বাবা মা তো আমাকে অনেক অভিযোগ জানিয়েছে। এই মুহূর্তে যেহেতু আমাদের এলাকাটা ভূমিকম্প প্রবণ এলাকা, তাই আমাদের একটি নতুন ভবন অত্যন্ত জরুরি। স্কুলের নতুন ভবন প্রয়োজন। বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান প্রধান শিক্ষক। আমার স্কুলের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ, সব দিক বিবেচনা করে যেন আমার স্কুলটাকে দ্রুত একটি নতুন ভবনে উন্নীত করার জন্য আবেদন করছি। স্কুলটি পরিদর্শন করে প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। টেকনিক্যাল বিষয় দেখে হয়তো বোঝা যাচ্ছে কি অবস্থা, কিন্তু মূলত ইঞ্জিনিয়ার সাহেবরা দেখবেন, দেখে বিচার বিশ্লেষণ করবেন যে এটা কি করা যায়। ওনারা যে পরামর্শ দিবেন সেইভাবে আমরা কাজ করব। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাও। বাস্তব অবস্থার নিরিখে আমি এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরের ব্যবস্থা নেব। ঝুঁকিপূর্ণ স্কুল ভবনে শিক্ষক শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠ কার্যক্রম চালানো গ্রহণযোগ্য নয়। অভিমত অভিভাবক ও সচেতন মহলের। দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি তাদের। মাছরাঙা নিউজ ডেস্ক।
সিলেট অঞ্চলে আসাম স্মৃতি ও ঐতিহ্যের নিদর্শন মিনিস্টার বাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট। দুপুরে নগরীর পাঠানটুলা এলাকায় এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় তারা বলেন, মিনিস্টার বাড়িটি সংরক্ষণ করা না হলে শহরের সাংস্কৃতিক উত্তরাধিকার ক্ষতিগ্রস্ত হবে। এ বাড়িটি নির্মাণ করেছিলেন আইনজীবী, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আব্দুল হামিদ। তিনি ব্রিটিশ ভারতের আসাম ব্যবস্থাপক সভার সদস্য ও শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি 1947 থেকে 1954 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী থাকার কারণে বাড়িটি মিনিস্টার বাড়ি নামে পরিচিত। কয়েকদিন ধরে স্থাপনাটি ভাঙার কাজ চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে আগামী রোববার পর্যন্ত ভাঙার কাজ স্থগিত রাখার নির্দেশ দেয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের শ্রমিক, ছাত্র জনতা ও পেশাজীবীরা। সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান বক্তারা। বন্দর রক্ষায় শ্রমিক, ছাত্র, পেশাজীবী নাগরিক বৃন্দের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল, জাতীয়তাবাদী শ্রমিক দল সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, বন্দর লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে দেওয়া দুরভিসন্ধিমূলক। জাতীয় প্রতিষ্ঠান বন্দরকে জাতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী যাত্রী। সকালে মহিষখোঁচা বাজার আদিতমারী বাইপাস সড়কের আনসার খার পুকুরপাড় এলাকায় একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই আতিকুল ইসলাম নামে এক যাত্রীর মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত যাত্রী বকুলের মৃত্যু হয়। গতরাতে ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন গান শুনে অটো ভ্যানে করে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় 2 ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন 5 জন। অন্যদিকে দিনাজপুরের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে বিআরটিএ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় 2 পক্ষের সংঘর্ষে নাসির উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এ সংঘর্ষ বাধে। নিহত নাসির ওই গ্রামের মৃত মইজুদ্দিনের ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে একই গ্রামের ছাত্র গ্রুপের বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। প্রায় 2 ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে ছাত্র গ্রুপের নাসির উদ্দিন নিহত হন। খুলনা প্রবীণ বান্ধব সংঘের 5ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহীদ হাদিস পার্ক থেকে একটি সাইকেল র্যালি ও পদযাত্রা বের হয়। র্যালিটি নগরীর পিকচার প্যালেস মোড় ও কেডি ঘোষ রোড ঘুরে নাট্যনিকেতনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, প্রবীণদের প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের তরুণ সমাজ একটি সমৃদ্ধ জাতি গঠনে সক্ষম হবে। বান্দরবান সদরের সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের আয়োজনে উদযাপিত হল শুভ কঠিন চিবর দানোৎসব। এ উপলক্ষে ভোর 5টায় শুরু হয় সূত্রপাঠ, পরে জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধ পূজা, অষ্টপরিষ্কার দান, মহাসংঘ দান ও কঠিন চিবর দান করা হয়। এ সময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন শিলঘাটা পরিনির্বাণ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় মহাথেরো, সুচিয়া সুখান্দ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত অতুলনানন্দ মহাথেরো, বান্দরবন সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির সহ বিভিন্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষরা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। আইনি জটিলতায় পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহর অংশের কাজ বন্ধ, নির্ধারিত সময়ে শেষ হবে না প্রকল্প, আশঙ্কা সংশ্লিষ্টদের। চাঁপাইনবাবগঞ্জ সদরে হাতের টানেই উঠে আসছে চকঝগড়ু নাক্কাটিতলা সড়কের পিচ কার্পেটিং নিম্নমানের কাজে এলাকাবাসীর ক্ষোভ। আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ রক্ষায় মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ কয়েকটি এলাকার জেলেদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।